হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। আজকে ক্লাস 11-এর একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। যারা রেগুলার ক্লাস করছো তারা জানো যে আগের দিন পর্যন্ত আমরা এখনও পর্যন্ত প্ল্যান্ট অ্যানাটমির যে সমস্ত ভিডিও আপলোড করেছি তার মধ্যে মেরিস্টেমেটিক টিস্যু রয়েছে, পার্মানেন্ট টিস্যুর দুটো ভাগ রয়েছে। সেখানে সিম্পল পার্মানেন্ট টিস্যু যেখানে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা নিয়ে আলোচনা করা হয়েছে এবং কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু যেখানে জাইলেম, ফ্লেম নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আরও এপিডার্মাল টিস্যু নিয়ে আমরা কিছু আলোচনা করেছি আর একটা ভিডিওতে, বা বলতে পারি যে স্পেশাল টিস্যু বা সিক্রেটারি টিস্যু নিয়ে আরেকটি ভিডিও আমরা আপলোড করেছি। তো এই টোটাল আপলোড এখন হয়েছে, যা পর্যন্ত আপলোড হয়েছে যারা দেখোনি তাদেরকে বলবো যে তারা আগে যেন দেখে নিয়ে তারপরে এই সেকেন্ডারি গ্রোথ দেখার জন্য আসে। আজকে আমাদের পড়ার যে বিষয় সেটা কিন্তু একটি গাছের ক্ষেত্রে দ্বিতীয়বারের জন্য যখন বৃদ্ধি শুরু হয়, তার মানে হলো একটি গাছ একদম ছোট অবস্থায় যখন প্রথমবারের জন্য আস্তে আস্তে বড় হচ্ছে, যখনও পর্যন্ত গাছের কোনো অংশ তেমনভাবে শক্ত হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা বলছি তার প্রাইমারি গ্রোথ চলছে বা প্রাথমিক বৃদ্ধি চলছে। কিন্তু একটি গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রাইমারি গ্রোথ নিয়ে কিন্তু টিকে থাকতে পারবে না। তার কারণ গাছটা যখনই লম্বায় বাড়ছে তাকে কিন্তু পাশাপাশি চওড়ায় বাড়ার একটা প্রয়োজনীয়তা আসছে। তার কারণ গাছটা স্টেবিলিটি বা স্টেবলভাবে দাঁড়িয়ে থাকার জন্য তাকে চওড়ায়ও বাড়তে হবে, গাছটা মোটা হতে হবে। হ্যাঁ, তো মোটা না হলে গাছটা কিন্তু তার লোড বা ওজন নিতে পারবে না। তো সেই সমস্ত কারণের জন্য গাছের সেকেন্ডারি বৃদ্ধি হয়। আমরা এই সেকেন্ডারি বৃদ্ধি থেকে, গাছের এই সেকেন্ডারি বৃদ্ধি থেকে আমরা যে বিষয়ে উপকৃত হই সেটা হলো কাঠ। আমরা যে সমস্ত কাঠ বিভিন্ন ফার্নিচার্স থেকে আরম্ভ করে যত রকম কিছু, জানলা দরজা থেকে আরম্ভ করে রেলওয়ে স্লিপার থেকে যে কোনো কিছু, আমরা যে সমস্ত কাঠ ব্যবহার করি, জ্বালানি কাঠ বাদ দিয়ে যে সমস্ত কাঠ ব্যবহার করি তার ম্যাক্সিমামটাই আমরা সবই সেকেন্ডারি গ্রোথ থেকে পাই। তো গাছ তার নিজের জন্য করে আর আমরা নিজের ফেসিলিটির জন্য ব্যাপারটাকে পড়ছি এবং বোঝার চেষ্টা করছি যে কোন ধরনের জায়গা থেকে আমরা সেই সমস্ত কাঠ পাই বা সেকেন্ডারি গ্রোথ হওয়ার ফলে গাছের কী সুবিধা হয় আর আমাদের তো সুবিধা বলার অপেক্ষা রাখে না। তার মানে এইটুকু বিষয় আমরা প্রথমেই বুঝে গেলাম যে একটি গাছ মেরিস্টেমেটিক টিস্যু দিয়ে তার প্রথমবারের গ্রোথ করছিল। আমরা যখন ভাজক কলা পড়েছিলাম তো আমরা দুটো ভাগ বলেছিলাম, প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু আর সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। মনে রাখতে হবে কারণ এগুলো বেস ছিল। তো প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যুর কাজ বলেছিলাম যেটা গাছকে প্রথমবারের জন্য বৃদ্ধি করতে সাহায্য করছে, গাছকে একদম তার চারা অবস্থায় যে বাড়িয়ে নিয়ে যাচ্ছে সেই অবস্থাটাই কিন্তু প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু কাজ করছে। এরপর গাছকে যখন আরও বাড়াতে হবে, যখন গাছকে শক্ত করতে হবে, তখন আসছে এই ধরনের গ্রোথ যেটাকে আমরা সেকেন্ডারি গ্রোথ বলছি। জেনারেলি কাণ্ডের ক্ষেত্রে এই ধরনের সেকেন্ডারি গ্রোথ দেখা যাচ্ছে। অবশ্যই অ্যাঞ্জিওস্পার্মিক উদ্ভিদের ক্ষেত্রে, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডে এই ধরনের গ্রোথ মেনলি দেখা যায়। মূলের ক্ষেত্রে সেকেন্ডারি গ্রোথ অনেক কম হয়। হ্যাঁ, কিছু মূলের ক্ষেত্রে হয়, কিছু একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রেও হয়। সেগুলো কিন্তু সবই নর্মাল না, অ্যানোমেলাস গ্রোথ, মানে অস্বাভাবিক বৃদ্ধি। কিন্তু আমরা জেনারেলি যেটা পড়তে চলেছি সেটা হলো কাণ্ডের গৌণবৃদ্ধি, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের গৌণবৃদ্ধি, মানে ডাইকটিলিডনাস প্ল্যান্ট যেগুলো রয়েছে তাদের যে স্টেম, তাদের স্টেমের সেকেন্ডারি গ্রোথ আমরা পড়তে চলেছি। ওকে, আমরা প্রত্যেকেই দেখেছি গাছ কাটার পর যে সমস্ত গাছ কাস্ট হলো, মানে যেখান থেকে আমরা উড পাই, সেই উডি ট্রি যখন কাটা হয় তখন তার মাঝখানের কিছুটা অংশ একটা চকলেট কালার আসে। তো সেটা বিভিন্ন রিজিয়ন জুড়ে হতে পারে, অল্প হতে পারে, অনেকটা বড় হতে পারে, প্রায় সবটাই হতে পারে। সেটাই ডিপেন্ড করছে যে গাছের কতটা সেকেন্ডারি গ্রোথ হয়েছে। যত বেশি পরিমাণে আমরা ওই চকলেট কালারটাকে পাচ্ছি আমরা বলতে পারি তার সেকেন্ডারি গ্রোথের পরিমাণ তত বেশি। যদিও বলা ভালো একটি মোটা গাছের ক্ষেত্রে মাঝখানের রিজিয়নটা আমরা পাই বা না পাই চকলেট কালার, তবুও তার সেকেন্ডারি গ্রোথই হয়েছে। মাঝখানের চকলেট কালারটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি জাইলেম, কিন্তু বাকি অংশটাও ফ্লেম থাকলেও সেটা সেকেন্ডারি ফ্লেম হয়, আর বাকি অংশগুলোতে কিন্তু সেকেন্ডারি টিস্যুই আছে। তো এমন বলা যাবে না যে চকলেট কালার নেই বলে সেটা সেকেন্ডারি গ্রোথ হয়নি, এমন না। সেখানে সেকেন্ডারি জাইলেমটা অতটা বৃদ্ধি পায়নি, বাকি অংশগুলো বৃদ্ধি পেয়েছে। কারণ গাছকে চওড়ায় বৃদ্ধি করতে সাহায্য করে এই সেকেন্ডারি গ্রোথ। লম্বায় বাড়ার সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই সেকেন্ডারি গ্রোথের মেন ব্যাপার হলো চওড়ায় বাড়া। আমরা ল্যাটারাল মেরিস্টেমের কথা শুনেছিলাম আগের দিন, এপিক্যাল মেরিস্টেম, ইন্টারকালারি মেরিস্টেম আর ল্যাটারাল মেরিস্টেম। ওই যে এপিক্যাল আর ইন্টারকালারি দুটো ছিল গাছের দৈর্ঘ্য বৃদ্ধি করতে,
সেটা ঠিকঠাকভাবে বলতে গেলে সেই দুটো হলো মেরিস্টেমেটিক টিস্যু, মানে ফার্স্ট টাইমের যে মেরিস্টেমেটিক টিস্যু, প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু। আর ল্যাটারাল মেরিস্টেমটা কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু। আমরা যেহেতু ওটা লোকেশনের ভিত্তিতে বা অবস্থানের ভিত্তিতে ভাগ বলেছিলাম, সেই জন্য একের সঙ্গে অন্যটার আসবে না। আমি এই উদাহরণগুলো দিয়েছিলাম যে একটা টিমকে যখন ভাগ করা হচ্ছে বিভিন্ন জিনিসের উপর বেস করে ভাগ করা হচ্ছে, আমি বলেছিলাম একবার ছেলে মেয়ে আলাদা করে দাও, তাহলে ভাগ হচ্ছে। আবার চশমা পড়ে আছে, চশমা পড়ে নেয় এমন টিমে যখন ভাগ করা হচ্ছে, তাহলে সেই ছেলে মেয়েরাই কিন্তু আবার ভাগ হচ্ছে, মানে একই জিনিসের ভাগ হচ্ছে, বারবার বিভিন্ন জিনিসের উপর বেস করে ভাগ হচ্ছে। তেমনই প্রাইমারি এবং সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু যখন ভাগ দেখছি, তার সঙ্গে ল্যাটারাল, ইন্টারকালারি বা তোমার ওই মেরিস্টেমেটিক টিস্যুগুলোর সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। ওরা এর মধ্যে আসতেই পারে, ওরা প্রাইমারি গৌণ দুটোই হতে পারে, মানে সেকেন্ডারি দুটোই হতে পারে। যাই হোক, বেশি বকলে বেশি শক্ত হয়ে যাবে, আমরা এখানে টপিকে চলে আসি। আমরা প্রথম অবস্থা পর্যন্ত একটি স্টেমের ক্ষেত্রে যে জায়গাগুলো দেখছিলাম, সেই জায়গাগুলো এরকম ছিল রাফলি, কারণ এর পরে ভিডিওতে আমরা টিস্যু সিস্টেম নিয়ে আলোচনা করব, আর সেখানে আমরা একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করব বা বোঝাতে পারবো। এখন বোঝাতে পারবো না, তোমাদের কাছে না হলে যতটা নয় আর কি, সেইভাবেই আমরা বোঝানোর চেষ্টা করব। এই যে ভিতরের যে লাইনটা দিয়েছি, এটাকে আমরা এন্ডোডার্মিস ধরছি আপাতত। লাইন দিয়েছি, সেল ফেল কিছু দিইনি, আমরা ধরে নিলাম এটা এন্ডোডার্মিস। আর বাইরে যেটা রয়েছে সেটা এপিডার্মিস। আমরা যেহেতু কাণ্ডের পড়ছি, তো বলেছিলাম যে শুট রিজিয়নের কাভারিংকে আমরা সবসময় বলি এপিডার্মিস, আর রুট রিজিয়নের কাভারিংকে বলা হয় এপিব্লেমা। আমরা আগেই জেনে গেছি এসব। তা যেহেতু কাণ্ডের সেকশনাল ভিউ দেখাচ্ছি, তো বলার অপেক্ষা রাখে না যে বাইরের দিকের আবরণটার নাম এপিডার্মিস। ওকে, তো এপিডার্মিস টু এন্ডোডার্মিস, এই যে রিজিয়নটা রয়েছে এটাকে এক্সট্রাস্টিলার রিজিয়ন বলা হয়। তার থেকে বলে নেওয়া ভালো একবার যে এন্ডোডার্মিসের ভিতরে যা আছে সেটাকে স্টিলি বলা হয়। এন্ডোডার্মিসের ভিতরে যা আছে, ভেতরটা যা পাচ্ছি আমরা, সেটাকে স্টিলি বলা হয়, স্টিলি। আর বাইরের অংশটা তাহলে এক্সট্রাস্টিলার রিজিয়ন হলো, আর ভিতরটা ইন্ট্রাস্টিলার রিজিয়ন বলতে পারি আমরা সেইভাবেই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছি যে সেকেন্ডারি গ্রোথ কোথায় কোথায় হচ্ছে। একটা বলেছি ইন্ট্রাস্টিলার রিজিয়ন, আর একটা বলেছি এক্সট্রাস্টিলার রিজিয়ন। ইন্ট্রা মানে ভিতরে, এক্সট্রা মানে বাইরে। তাহলে স্টিলিটা বুঝলেই হবে। স্টিলিটা হলো এন্ডোডার্মিসের পর থেকে যা যা রয়েছে ভেতরে, মানে এটা এন্ডোডার্মিস, এরপর থেকে ভেতরে যা যা রয়েছে সেটাকে এক কথায় বলা হয় স্টিলি। কী কী আছে সেগুলো নিয়ে পরে আলোচনা হবে, স্টিলি বলা হয়। এবং তাহলে স্টিলির ভিতরটা ইন্ট্রাস্টিলার রিজিয়ন, আর স্টিলির বাইরেটা এক্সট্রাস্টিলার রিজিয়ন। এই দুটো জায়গাতে কিন্তু সেকেন্ডারি গ্রোথ চলছে, দুটো জায়গাতেই সেকেন্ডারি গ্রোথ চলছে। কীভাবে চলছে সেটাই আমাদের পড়ার বিষয়বস্তু। ওকে, এরপর এই যে প্যাচগুলো আমরা রেখেছি, এই প্যাচগুলো অ্যাকচুয়ালি ভাস্কিউলার বান্ডিল বা নালিকা বান্ডিল, বা সংক্ষেপে তোমাদের বোঝার জন্য যেখানে জাইলেম আর ফ্লেম আছে। জাইলেম ফ্লেম তো আমরা বলে ফেলেছি, আমরা কন্ডাক্টিং টিস্যু জাইলেম ফ্লেম আমরা পড়েছি। তো এই রিজিয়নগুলো, এই যে প্যাচগুলো আঁকা হয়েছে, এই প্যাচগুলো হলো সব একটি গাছের জাইলেম এবং ফ্লেম। ওকে, যারা মাঝখানে থাকে, আমরা বরাবরই বলে আসছি মাঝখানে থাকে। আর জাইলেম ফ্লেমের যদি আবারও অবস্থান বলি, তাহলে একদম মাঝের দিকে জাইলেম থাকে, তার বাইরের দিকে ফ্লেম থাকে। আমরা কাণ্ডের কথা বলছি। এখানে কি হয়েছে, আমরা যদি এইরকমভাবে এখন রাফলি বলে দিই যে ভিতরের অংশগুলো জাইলেম আছে আর বাইরের অংশগুলো ফ্লেম আছে, এইভাবেই সবারই তাই অবস্থান, জাইলেম এবং ফ্লেম পাশাপাশি অবস্থান করছে। এরপর বলেছিলাম যে সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু তৈরি হয় প্রাইমারি মেরিস্টেমেটিক টিস্যু থেকে। সবকটা ভিডিও, আগের ভিডিওগুলো না দেখলে কিন্তু বোঝা যাবে না, আমি বারবারই বলছি, সেই জন্য আগের ভিডিওগুলো দেখার জন্য বলছি। তাহলে এই যে জাইলেম এবং ফ্লেম রয়েছে, এরা তো অবশ্যই সেকেন্ডারি, মানে এরা তো অবশ্যই পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলা। স্থায়ী কলার মধ্যে কেউ বা কাউরির হঠাৎ করে আবার ইচ্ছা হয়েছে যে আমরা আবার গ্রোথ দেখাবো, মানে আমরা আবার মেরিস্টেমেটিক টিস্যু হিসেবে কাজ করব। এই কথাগুলো বলেছিলাম আমরা যে সেকেন্ডারি টিস্যুর পার্মানেন্ট টিস্যুর কেউ আবার বলছে আমরা অ্যাক্টিভেট হচ্ছি এবং আমরা ডিভিশনে চলে যাব আবার। সেটা কেউ সবাই না। তো আমরা সবকটা রিংই কিন্তু একই অবস্থায় পাবো, মানে এমন নয় যে একজনের ইচ্ছা হলো বাকিগুলোর ইচ্ছা হলো না, এমন নয়। একটি নির্দিষ্ট টাইম পর, আমরা তো গল্পের মতো করে বলছি ইচ্ছা হলো, অ্যাকচুয়ালি গাছের সেকেন্ডারি গ্রোথ হতে গেলে ওই রিজিয়নের সেলগুলো আবারও অ্যাক্টিভেট হবে। এটা ফিজিওলজিক্যাল একটা প্রসেস, গাছটা চওড়ায় বাড়ার সঙ্গে সঙ্গেই ব্যাপারটা হয়। তার মানে জাইলেম এবং ফ্লেমের মধ্যবর্তী কেউ, তার মানে মাঝেই বলছি আমরা
এই রিজিয়ানের এই যে ডটেড লাইন দেখালাম, এই রিজিয়ানের সেলগুলো আবারও অ্যাক্টিভেট হয়ে তারা আবার ডিভিশন করতে শুরু করলো, যে জন্য আমরা সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু বলছি, গৌণ ভাজক কলা। এই গৌণ ভাজক কলা আমরা প্রথমেই এ দিয়ে লিখেছি, আমরা ইন্টারস্টেলার রিজিয়ন তো বুঝে গেছি, ভেতরটা বলছি বলে, আর তার মধ্যে এ দিয়ে লিখেছি ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ইন্ট্রা মানে হলো মাঝে, ঠিক আছে? মানে আমাদের যখন স্কুলের কম্পিটিশন হয় এরকম, যে কোনো একটা স্কুলের মধ্যে ক্লাস 11-এর সঙ্গে ক্লাস 12-এর কম্পিটিশন চলছে, তখন আমরা বলি ইন্ট্রা স্কুল কম্পিটিশন। আর পাশাপাশি দুটো স্কুলের মধ্যে যখন কম্পিটিশন চলছে তখন বলি ইন্টার স্কুল কম্পিটিশন। নিশ্চয়ই এগুলো জানা আছে, হ্যাঁ? তাহলে ইন্ট্রা মানে সেই স্কুলেরই কথা বলা হচ্ছে, এখানেও তাই ব্যাপার। ইন্ট্রা মানে হলো অ্যাকচুয়ালি ভিতরে, তার মানে ইন্ট্রা ফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম, বা ইন্ট্রাটা বাদ দিয়েও শুধুও নাম দেওয়া হয় ফ্যাসিকিউলার ক্যাম্বিয়াম, মানে একই। ইন্ট্রা ফ্যাসিকুলার ক্যাম্বিয়ামও যা, ফ্যাসিকিউলার ক্যাম্বিয়ামও তাই বিষয়, ওকে? তাহলে ইন্ট্রা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম হলো যদি এই ভাস্কুলার বান্ডিলের মাঝে অংশগুলো ক্যাম্বিয়ামের মতো অ্যাক্টিভিটি দেখায়, তখন তাদেরকে বলা হয় ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এরা অ্যাক্টিভেট হয়। অ্যাক্টিভেট হলে কি হয়? অ্যাক্টিভেট হলে কি হবে, এই রিজিয়নগুলো এখন যেহেতু ক্যাম্বিয়াম, সেই জন্য এরা সেল ডিভিশন করাবে, ভিতর দিকে সেকেন্ডারি জাইলেম দিতে শুরু করবে, আর বাইরের দিকে সেকেন্ডারি ফ্লেম দিতে শুরু করবে। একদম সিম্পল ব্যাপার, মানে আমরা একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি বলে ব্যাপারটা বড় হচ্ছে, ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু গোটাটা মানে বুঝতে গেলে গোটাটা শুনতে হবে মন দিয়ে। তাহলে এই ক্যাম্বিয়ামটা ভিতর দিকে জাইলেম দিয়ে যাচ্ছে, বাইরের দিকটায় কন্টিনিউ সেল ডিভিশন হয়ে ফ্লেম দিয়ে যাচ্ছে যেমন ছিল। তার মানে যত দিন যাচ্ছে তত প্রাইমারি জাইলেমগুলোকে ঠেলে ঠেলে নিয়ে মাঝের দিকে নিয়ে যাচ্ছে। মাঝের রিজিয়নে কি আছে সেটা আমরা একদিন আগে বলেছিলাম। মাঝের রিজিয়নে আছে পিত্ত বা মজ্জা। পিত্ত বা মজ্জা আছে, সেটা অ্যাকচুয়ালি ওই প্যারেনকাইমাটাস টিস্যু। তার মানে যত এখানে এই যে এই অংশগুলোর যত বৃদ্ধি হচ্ছে, যত এই অংশগুলো কন্টিনিউয়াসলি সেল ডিভিশন চালাচ্ছে, তত ভিতর দিকে জাইলেম আর বাইরের দিকে ফ্লেমকে দিতে থাকছে। তার মানে সেকেন্ডারি জাইলেম আর ফ্লেম ক্যাম্বিয়ামের পাশাপাশি আসছে, প্রাইমারিগুলো দূরে দূরে যাচ্ছে। সিম্পল ব্যাপার। এরকম করে কন্টিনিউয়াসলি ডিভিশন হতেই থাকবে। তার মানে এখানেই প্রোটোজাইলেম এবং মেটাজাইলেমের কথা আসবে। আমরা আগের দিন আলোচনা করেছিলাম প্রোটোজাইলেম আর মেটাজাইলেম, যাদের ক্ষেত্রে খুব ছোট্ট ছোট্ট, যাদের মানে যাদের সেলগুলো খুব ছোট ছোট তাদেরকে প্রোটোজাইলেম বলেছিলাম, যাদের বড় বড় তাদের মেটাজাইলেম বলেছিলাম, ওকে? এগুলোকে অ্যাকচুয়ালি এন্ডার প্রকৃতির বলা হয়। এই যে ভিতর দিকের মুখটা আছে, মানে প্রোটোজাইলেম এই সেন্টারের দিকে থাকবে আর মেটাজাইলেম এই দিকে থাকবে। প্রোটোজাইলেম থাকবে এই অংশের দিকে, মেটাজাইলেম থাকবে এই অংশের দিকে, সেই জন্য মুখটা ভেতর দিকে। প্রোটোজাইলেম ভেতর দিকে থাকলে তাকে এন্ডার্ক বলা হয়। ঠিক উল্টোটা হবে, পরে আমরা দেখব, তখন এক্সার্ক বলবো, পরে আসবো এই ভিডিওগুলো, মানে এটা পরের ভিডিওতে আমরা থাকবে এই জিনিসগুলো, ওকে? পরের বা তারও পরের ভিডিওতে থাকবে। মানে আমরা ছোট করে যদি বলি তাহলে এই ক্যাম্বিয়াম রিজিয়নের অ্যাক্টিভেশনের জন্য তারা কন্টিনিউয়াসলি ভেতর দিকে সেকেন্ডারি জাইলেম আর বাইরের দিকে সেকেন্ডারি ফ্লেম দিয়ে চলেছে। এখন একটা অসুবিধা সৃষ্টি হবে কি, যে একটা স্টিলার রিজিয়ন, আর সেই স্টিলার রিজিয়নের কিছু কিছু জায়গায় গ্রোথ চলছে আর কিছু কিছু জায়গায় চলছে না। মানে বলতে চাইছি যে প্যাচগুলো, মানে ভাস্কিউলার বান্ডিল যেগুলোকে নালিকা বান্ডিল বলি, সেই নালিকা বান্ডিলগুলোর ভেতর দিকে বাইরের দিকে এরকম গ্রোথ করে চলছে, কিন্তু মাঝেরগুলো যদি চুপচাপ বসে থাকে তাহলে ব্যাপারটা এরকম হতে থাকবে যে এই অংশটা আমি দেখাচ্ছি জাস্ট, এই অংশটা এরকম ফুলে গেল, এই অংশটা কিছু হলো না, আবার এই অংশটা এসে ফুলে গেল, আবার এই অংশটা কিছু হলো না, এরকম হবে না কন্টিনিউয়াসলি, যেহেতু ব্যাপারটা চলছে। এইভাবে তো হতে পারে না একটা গ্রোথ। আশা করি বুঝতে পারছো। এ যেহেতু সেল ডিভিশন চালাচ্ছে, তাহলে এ তো এই রিজিয়নটা ফুলিয়ে দেবে, মানে আরও বেশি করে সেল ডিভিশন যেহেতু দেবে, তাহলে এই রিজিয়নটা স্টিলটা এইভাবে মেখে যাবে, আবার এখানটা মেখে যাবে, আবার এখানটা ফুলে উঠবে, এখানটা ফুলে উঠবে, এইভাবে ফুলে ফুলে উঠবে জায়গায় জায়গায়। এমন তো হতেই পারে না, কারণ এন্ডোডার্মিস বা পেরিসাইকেল যারা আছে ওই রিজিয়নে, মানে এই যে লাইনগুলো, তারা ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। এই সমস্ত দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য, কারণ এই রিজিয়নগুলো তো নির্দিষ্ট কিছু কাজ আছে, তাই জন্য আছে, তাহলে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে, বা বলা যেতে পারে এইভাবে গ্রোথটা হয় না। কি হয় তাহলে ওই আমরা এখানে বি যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা বলবো আমরা, যে এই যে মাঝের যে সেলগুলো পড়ে আছে, এখনও মাঝের যে সেলগুলো পড়ে আছে সেগুলো সব প্যারেনকাইমাটাস টিস্যু আছে। এরা বলছে আমরাই বা কেন চুপচাপ বসবো, আমরাও অ্যাক্টিভেট হব।
মানে যেগুলো সবুজ কালারের আমরা দেখাচ্ছি, এই যে মাঝেরগুলো জায়গাগুলো সেলগুলো ওরাও অ্যাক্টিভেট হয়ে গেল, যে বললো আমরাও গ্রোথ করাবো। প্যারেনকাইমা টিস্যু ছিল মানে পার্মানেন্ট টিস্যু, তারা আবারও ডিভিশনে চলে গেল, মানে হলো সেকেন্ডারি মেরিস্টেমেটিক টিস্যু, যাকে আমরা বলছি ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। মানে এই সবুজ রঙের অংশগুলোকে আমরা এখন বলছি ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, কারণ আমরা মাঝেরগুলোকে বলেছিলাম ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বা ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তার মানে এখন ইন্টার আর ইন্ট্রা দুটো একসঙ্গে মিলে রিং তৈরি করে ফেলেছে, একটা করে রিং তৈরি করেছে। তার মানে এই গোটাটা নিয়ে, ভেতরে কালো এবং সবুজ গোটাটা নিয়ে একটা করে রিং তৈরি করেছে, যারা কন্টিনিউয়াসলি বাইরের দিকে এবং ভিতরের দিকে কন্টিনিউয়াসলি সেল দিয়ে চলেছে। এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে যারা ইন্টারফ্যাসিকুলার রিজনে গ্রো করলো তারা কি জাইলেম ফ্লেম দেবে? না, তারা জাইলেম ফ্লেম দেবে না, তারা নর্মাল টিস্যুই দেবে। কিন্তু বিষয় হলো ভিতরে ইন্ট্রাফ্যাসিকুলার রিজিয়নের গ্রোথ এত বেশি যে সেই জাইলেম ফ্লেমে কিন্তু পাশেরগুলো আস্তে আস্তে ঘিরতে আরম্ভ করবে, মানে ভর্তি করতে আরম্ভ করবে। ওরা এখন অ্যাক্টিভেট হয়েছে, ঠিক আছে, ওরা সেল ডিভিশন করিয়ে মোটামুটি কাজটা চালাচ্ছে, কিন্তু আলটিমেট ওগুলো জাইলেম ফ্লেম দিয়ে ভর্তি হবে। তাহলে এই যে দুটো জিনিস চলছে কন্টিনিউ, এই গোটা জিনিসটা অ্যাকচুয়ালি রিংয়ের মতো ফর্ম করলো এবং কন্টিনিউয়াসলি গ্রোথ করতে শুরু করলো। এবার এই জায়গা থেকেই আমরা অ্যানুয়াল রিং বা বর্ষবলয় ব্যাপারটা পাই। কিভাবে? সেটা হলো এই যে গাছের গ্রোথ হচ্ছে, গ্রোথটা কিন্তু গাছের টাইম টু টাইম বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে। কারণ মেন বিষয় ডিপেন্ড করে যেটা, সেটা হলো খাদ্য তৈরি। উদ্ভিদ কতটা পরিমাণে ফুড সিনথেসিস বা ফটোসিনথেসিস করতে পারছে তার উপর ডিপেন্ড করে গ্রোথটা নিশ্চয়ই হয়। আমাদের সকলেরই গ্রোথ তার উপরেই হয়। তাহলে যখন যখন খাবার তৈরি করতে কম পারছে তখন নিশ্চয়ই তার গ্রোথ কম হবে, এটা খুব সিম্পল ব্যাপার। আর যখন যখন খাবার দাবার বেশি করে করতে পারছে তখন গ্রোথ বেশি হবে, এটাই খুব স্বাভাবিক হিসাবে বলা যেতে পারে। তাহলে আমরা একটি গাছ কাটলে আমরা দেখি যে যদি অনেক দিনকার পুরনো গাছ হয়, দেখব যে ওই যে চকলেট কালারের কথা প্রথম থেকে বলা হচ্ছে, দেখব এক জায়গায় ডিপ কালার, তার পাশে কিছুটা জায়গায় লাইট কালার এসছে, তারপরে আবার একটা ডিপ কালার এসছে, আবার একটা লাইট কালার এসছে, মানে জায়গাটা এখন কমে গেছে। যাই হোক, আমরা বোঝানোর চেষ্টা করছি। এর যদি ভেতর থেকে হয় তাহলে এই অংশটা ধরো ডিপ কালার এসছে, এরপর দেখা গেল কিছুটা অংশ আর কালার দিচ্ছি না, সেটাই লাইট কালার হলো, তারপরে কিছুটা অংশ ডিপ কালার এসছে, আবার তারপরে দেখা গেলো কিছুটা অংশ লাইট কালার দিয়ে তারপরে কিছুটা অংশ ডিপ কালার এসছে। এটা একটা যে কোনো বয়স্ক গাছের গুঁড়িকে মানে কাটার পর যদি আমরা খেয়াল করি, আমরা অবশ্যই এই জিনিসটা পাবো। কি হয়েছে? এটা হয়েছে কি বলতে গেলে আমাদের এখানে ডাইরেক্টলি চলে আসতে হবে আটামউড, সামারউড, দুটোর কথা, বা এই একই বিষয় সব। আর্লিউড, হার্টউড, মানে লেটউড, আর্লিউড, হার্টউড, স্যাপউড, এই কথাগুলো আসবে। এই কথাগুলো সব শর্ট কোশ্চেন হিসেবে পড়ে ক্লাস 11-এ। বিষয় হলো যখন মোটামুটি স্প্রিং বা অটাম চলছে, তখন আমরা আগেও বলেছি গাছগুলো তার পাতা ঝরিয়ে দিয়ে কিছুটা জলকে ম্যানেজ করার চেষ্টা করছে। শীতকালের দিকে যেহেতু বৃষ্টিপাত আমাদের এই রিজিয়নে প্রায় হয় না বললেই চলে, তাহলে এইটা এমন জায়গায় দেখা যাবে যেখানে সিজনাল চেঞ্জেস থাকে। আমরা অ্যানুয়াল রিং সেখানেই দেখতে পাবো, যে সমস্ত জায়গায় মানে সেই সমস্ত গাছেই দেখতে পাবো যে সমস্ত জায়গায় সিজনাল চেঞ্জেস হয়, মানে শীত গ্রীষ্মর ব্যাপারটা আছে, এবং প্রখরভাবে থাকলে আরও ভালো। আর যাদের শীত গ্রীষ্ম বলে কিছু নাই, শুধুই শীত চলছে অথবা শুধুই গ্রীষ্ম চলছে, তাদের এসব কিছু দেখা যায় না, অ্যানুয়াল রিং তাদের দেখা যাবে না। তো আমরা আসি সিজনাল চেঞ্জেস যাদের হচ্ছে, তো তাদের শীতকালের অবস্থাটা এরকম যে যেহেতু জল টল একবারে নেয়, সেই জন্য পাতাগুলোকে ঝরিয়ে বাষ্পমোচনের হাত থেকে গাছকে বাঁচিয়ে রেখেছে। খাবার তৈরি পরে করবি বাবা, এখন তুই বাঁচ আগে, ঠিক আছে? তো সমস্ত পাতা যেহেতু ঝরিয়ে দিয়েছে, ফটোসিনথেসিস কম হচ্ছে। ফটোসিনথেসিস কম মানেই গাছ তার খাবার পাচ্ছে না বলে এখন গ্রোথের দিকে তেমন কোনো মন নেই আর কি, মানে গ্রোথের দিকে তেমন যাচ্ছে না। তো সেই জন্য সেকেন্ডারি গ্রোথও মোটামুটি অনেক কম হচ্ছে। তো এই টাইমে ডিপোজিশনও কম হবে, মানে ওয়ালের যে ডিপোজিশনের কথা আমরা বলছিলাম, লিগনিন, সুবেরিন, এই সমস্ত ডিপোজিশনের কথা বলছিলাম, সেই সমস্ত ডিপোজিশন প্রচুর কম হবে। সেই জন্য এই টাইমে তৈরি হওয়া কাঠগুলো তুলনামূলক অনেক লাইট কালারের আসবে, ওকে? এরপর আবারও ধরো
এবার বৃষ্টি ফিরে এসছে, মানে বর্ষাকাল এসছে, হ্যাঁ, বা গ্রীষ্মকালের দিকেই তো বৃষ্টি শুরু হয়ে যায় প্রচুর। তো গ্রীষ্ম বর্ষা এই সমস্ত টাইমে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আর শীতকালের পর গাছগুলো যখনই প্রথমবারের জন্য জল পেয়েছে তখনই কিন্তু গাছগুলো প্রচুর পরিমাণে পাতা নিয়ে চলে এসছে। আবারও আমরা জানি এইগুলো হয়, পাতা প্রচুর পরিমাণে পাতা গ্রীষ্মকালের প্রথম দিকেই শুরু হয়ে গেছে, গাছে তৈরি হয়েছে, মানে তারা হিউজ পরিমাণে ফটোসিনথেসিস শুরু করে দিয়েছে। আর এত পরিমাণ ফটোসিনথেসিস করতে আরম্ভ করেছে, তো গ্রোথও কেন থেমে থাকবে? তো গ্রোথও সঙ্গে সঙ্গে আরম্ভ হয়ে গেছে। তার মানে তার সেকেন্ডারি ডিপোজিশনের ব্যাপারটাও শুরু হয়ে গেছে। কারণ ডিপোজিশন করতে গেলে ওটা তো সিক্রেশন, আর সিক্রেশন মানেই কোনো না কোনো ডিএনএ থেকে আলটিমেট প্রোটিন, আলটিমেট এইভাবেই চলে সিক্রেশন। তো সেই সিক্রেশন চালাতে গেলে গাছে কিন্তু শক্তি দরকার বা খাবার দরকার, সেগুলো লাগে। তার মানে আবারও সেই টাইমটা জুড়ে কিন্তু যে সমস্ত উড সিনথেসিস হতে শুরু করলো তাদের মধ্যে ডিপোজিশন অনেক বেশি হওয়ার জন্য তাদেরকে ডার্ক কালার দিতে শুরু করেছে। তার মানে যখন গ্রীষ্ম এবং শীত দুটো আসা যাওয়া করছে তখন গাছ তার যে গ্রোথ চলছে সেই গ্রোথে সেই চেঞ্জেসটা দেখা যাচ্ছে। তার মানে হিসাব মতো হলো যে একটা ডার্ক আর একটা লাইট এই গোটাটা নিয়ে একটা বছর। সিম্পল হচ্ছে না ব্যাপারটা? এই রিংটার একটা ডার্ক আর একটা লাইটটা কিন্তু আমরা কোনো কালার দিইনি, ফাঁকা রেখেছি। তাহলে একটা ডার্ক একটা লাইট এই দুটো নিয়ে একটা বছর হচ্ছে না? কারণ ডার্ক কালারটা ওই যে বললাম যখন খাবার তৈরি করতে পারছে তখন, আর লাইটটা যখন খাবার তৈরি করতে পারছে না তখন। তাহলে একটা ডার্ক একটা লাইট নিয়ে হলো একটা বছর। বা শুধু যদি ডার্কগুলোকে কাউন্ট করে যাই আমরা তাহলে একটা করে বছর পাবো। লাইটগুলোকে নাও করলেও হলো, একই তো ব্যাপার। আমি যদি লাইটগুলোকে ছেড়েও দিই বা লাইটগুলোকেই কাউন্ট করি তাহলেও হবে। তাহলে হালকা রঙগুলোকে কাউন্ট করলেও আমরা যা পাবো, আমরা যদি ডিপ কালারগুলোকে কাউন্ট করি তাহলেও একই পাবো। এটাকে বলে অ্যানুয়াল রিং বা বর্ষ বলয়। এই বিষয়টাকে বলা হয় বর্ষ বলয়। এটা গুনে গুনে গাছের বয়স নির্ধারণ করা যায়। একটা বড় গাছের যখন কাটা হয় সেই গাছের গুঁড়িটাকে দেখে নিলে আমরা রিংগুলোকে গুনে মোটামুটি গাছটার বয়স প্লাস মাইনাস বলে দিতে পারবো। এক্স্যাক্ট বলা যাবে না। একটা 200 বছর পুরনো গাছ কাটা হয়েছে, সেখানে সাপোজ ধরা গেল যে 170টা রিং পেয়েছি, তো আমাকে কিছুটা তো প্লাস মাইনাস করেই নিতে হবে, মানে প্লাসই করতে হবে বয়সটাকে। তার কারণ প্রথম দিন থেকেই তো আর সেকেন্ডারি গ্রোথ হতে শুরু করে নি। তার সাথে একটা টাইম পিরিয়ড পর্যন্ত নর্মাল গ্রোথ হয়েছিল, তারপরে সেকেন্ডারি গ্রোথ শুরু হয়েছিল। তার মানে রিং কোটা যা গুনছি তত বয়স তো নিশ্চয়ই, তার সঙ্গে আরও কিছু বছর বয়স যোগ করে দিতে হবে, তাহলে গাছটার ক্ষেত্রে একটি বয়স নির্ধারণ করা সম্ভব মোটামুটি। ওকে, তার মানে অ্যানুয়াল রিংয়ের ব্যাপারটা বুঝতে পারলাম যে এই গ্রোথটা সমানভাবে হয় না সারা বছরে, কম বেশি করতে করতে টোটাল চলছে। এটা আমরা বুঝতে পারছি যে ভিতর দিকে প্রেশার বাড়তে থাকছে। আর যখন এই জিনিসগুলো চলতে থাকে তখন আস্তে আস্তে পিত চলে যেতে শুরু করেছে, কারণ পিতের জায়গা দখল করে নিচ্ছে সেকেন্ডারি জাইলেম। এবং সেকেন্ডারি জাইলেম টেন্ডেন্সি হলো আস্তে আস্তে গোটা জায়গা দখল করা, সব জায়গা দখল করে নেওয়ার টেন্ডেন্সি। কারণ তারাই স্টেবল করবে গাছকে, তারাই গাছকে স্টেবিলিটি দেবে। সেই জন্য তাদের একটা উদ্দেশ্যই থাকে যে গোটা জায়গাটা দখল করব। তো প্রথম দিকে যেমন নিজেদের রিজিয়নগুলো প্রথম দিকে এই জায়গাগুলো দখল করলো, এরপর যখন এগুলোও ভর্তি হলো তখন আস্তে আস্তে বাইরের দিকে ঠেলা দিচ্ছে, মানে বাইরের দিকেও জাইলেমের পরিমাণ বাড়তে থাকছে। সেই জন্যই তো আমরা চকলেট কালারটা যেটা বলছিলাম, ডার্ক কালারটা, সেটা ম্যাক্সিমাম রিজিয়ন জুড়ে পাবো। যত পুরনো গাছ হবে তত ম্যাক্সিমাম জায়গা জুড়ে আমরা পেতে শুরু করব। আর এই গ্রোথে এটা নিশ্চয়ই বুঝতে পারছি যে গাছটার গুঁড়ির আকার বাড়তে থাকছে। গাছটার যে গুঁড়ির আকার, মানে গাছটার যে কাণ্ডের আকার, সেই আকারটা বাড়তে থাকছে, কারণ এখানে তো সেই গ্রোথই চলছে। তো শুরুতেই বলেছিলাম ভিডিওর লেন্থ একটু বড় হবে, তো লেন্থই হবেই, কিছু করার নাই। জিনিসটাই অনেকটা বড়, সেটা যে কোনো বই খুললে ব্যাপারটা বুঝতে পারবে যে অনেকটা জায়গা জুড়ে কিন্তু কন্টিনিউ চলছে। এরপর একটা সমস্যা গাছ ফেস করতে শুরু করেছে। সেটা কি, ভিতর দিকে রিজিয়নের এত গ্রোথ চলছে যে ভিতর দিকে রিজিয়ন যখন বাড়তে থাকছে তখন বাইরের দিকে যে রিজিয়নে, বিশেষ করে এপিডার্মাল রিজিয়ন আছে, তারা ব্যাপক চাপের সম্মুখীন হয়েছে। ঠিক যেমন করে আমরা প্রচুর মোটা হলে আমাদের স্কিনগুলো ফেটে যায়, বিভিন্ন জায়গা দেখি আমরা মোটা হলে আমাদের স্কিন ফেটে যায়, আমরা সাদা সাদা অংশ দাগ দেখতে পাই, ওটাই ফেটে গেছে। অ্যাকচুয়ালি ফেটে গেছে মানে কি, ফেটে তো আর চৌচির হয়ে থাকবে না, তো যত জার্মস আছে সব ঢুকে যাবে, এইভাবে তো হয় না। অ্যাকচুয়ালি নতুন করে সেল ডিভিশন করে দিয়েছে, আর সেই সেলগুলোর, সেই জায়গাকার সেলগুলোর এখনও মেলানিন সিনথেসিস হয়নি, আর সেই জন্য সাদা সাদা দেখতে লাগছে। ওগুলোও হয়ে যাবে ঠিকঠাক, রোদে ঘুরলে ওগুলোও ঠিক মেকআপ হয়ে যাবে, রঙগুলো ফিরে আসবে। এবার রোদে তো খালি গায়ে ঘোরা সম্ভব নয় বাইরে, তাহলে সেই রিজনে সবসময় কিন্তু সাদা রঙটা অনেকটা সাদা রঙেই থেকে যায়, সবসময় মেলানিন সিনথেসিস করতে পারে না।
কি বললাম বুঝতে পারলে? ব্যাপারটা হলো যে জায়গাগুলো ফেটে গেছে, তাহলে ফাটা জায়গাগুলো অ্যাকচুয়ালি অন্য কিছু না, ভিতরে এত পরিমাণে ফ্যাট জমাচ্ছে, ভিতরে চাপ নিতে পারছে না, বাইরে স্কিন চাপ নিতে পারছে না, সেই জন্য স্কিনের আবার নতুন করে টিস্যু ফর্ম করছে, স্কিন আবার নতুন করে ফর্ম করছে, কিছু কিছু জায়গায় এক্সট্রা ফর্ম করছে ভেতরের প্রেশারটাকে, লোডটা নেওয়ার জন্য, মানে বাড়ছে আর কি স্কিনটা। আর বাড়ার জন্য নতুন করে যে জায়গাগুলো স্কিনগুলো তৈরি হলো, সেলগুলো তৈরি হলো, সেই সেলগুলোর মধ্যে মেলানিন, আমরা জানি রঙের জন্য দায়ী মেলানিন, রঞ্জক পদার্থ, সেই মেলানিন এখনও সিনথেসিস হয়নি, আর সেই জন্য রঙগুলো নর্মাল বডি কালার থেকে একটু আলাদা আলাদা লাগছে। এখন রোদে পড়লেই আস্তে আস্তে মেলানিন সিনথেসিস হবে, আর তারপরে কালারটা আস্তে আস্তে স্কিন কালার চলে আসবে, এটা নর্মাল ব্যাপার। তেমনই একটা গাছের ক্ষেত্রেও সেম প্রবলেম ফেস করছে। গাছটা যখন ভেতর দিকে রিজনে প্রচুর গ্রোথ চলছে, তখন বাইরের দিকের এখানে সেখানে ফেটে যাওয়ার ব্যাপক সম্ভাবনা চলে এসছে। এই জিনিসটাকে সামাল দেওয়ার জন্যই রয়েছে এক্সট্রা স্টিলার রিজিয়নের সেকেন্ডারি গ্রোথ। তো আগেই বলে দিচ্ছি এক্সট্রা স্টিলার রিজিয়ন কি, তো তার সেকেন্ডারি গ্রোথ হচ্ছে, মানে কী হচ্ছে, এই যে এপিডার্মাল সেল রয়েছে, এই এপিডার্মাল সেলের নিচে যে সেলের লাইনিং আছে, মানে যে সেলগুলো আছে, তারা হঠাৎ করে অ্যাক্টিভেট হয়েছে, মানে হঠাৎ মানে এই যখন এই পরিস্থিতি, তখন তারা অ্যাক্টিভেট হয়েছে। তার মানে এই রিজিয়নের সেলগুলো, আমরা বলতে চাইছি এই যে রিজিয়নের সেলগুলো, এই রিজিয়নের সেলগুলো এবার অ্যাক্টিভেট হয়েছে, বলছে আমরা বসে থাকবো না, আমরা কিছু করব। এরা অ্যাক্টিভেট হয়েছে, অ্যাক্টিভেট হওয়া মানেই এরা আবারও মেরিস্টেমেটিক টিস্যুর মতো বিহেভ করতে শুরু করেছে। মানে এরা তো অ্যাকচুয়ালি কর্টিক্যাল রিজিয়নের সেল ছিল, মানে প্যারেনকাইমাটার সেল ছিল, মানে পার্মানেন্ট সেল ছিল, তারা আবারও কেউ কিছু কিছু লেয়ার, মানে এরম লেয়ার তৈরি হবে, কিছু কিছু সেল আবারও মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা হিসেবে কাজ করতে শুরু করেছে। ও তাদেরও কাজ একই, যে বাইরে আর ভেতরে আমরা সেল ডিভিশন করাবো, যাতে আমাদেরও সংখ্যা বাড়ে। ওদের সংখ্যার সঙ্গে আমাদের সংখ্যা যদি বাড়ে, তো ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি ভিতরে যেমন সংখ্যা বাড়িয়ে চলেছে সেলের সংখ্যা, যে চাপ, সেই চাপটা আমরাও নিতে পারবো যদি আমাদেরও টেনে একটু বড় করে দিই। আর টেনে তো বড় করা যায় না, সেল ডিভিশন করে বড় করাতে হবে। আমরা তো বলেছিলাম না এইভাবে প্লেট মেরিস্টেমের কথা বলেছিলাম, যাদের সেল ডিভিশন এই অ্যাঙ্গেলে কিংবা এই অ্যাঙ্গেলে চলছে, আর তারা যদি কন্টিনিউয়াসলি সেল ডিভিশন করায়, তো তারাও তো আলটিমেট বাড়াতে পারবে তাদের লেয়ারটাকে। পাশাপাশি এই যে রিজিয়নের সেল, তারা কিন্তু ভিতরে বাইরেও সেল দিতে পারে, সেই জন্য চারদিক দিয়ে বাড়ার একটা সুযোগ সুবিধা রয়েছে। তার মানে যেমন গোটাটার ক্ষেত্রে কিন্তু এই প্রেশারটাকে নেওয়ার মতো একটা ক্ষমতা রয়েছে। জাস্ট এখানে আমরা ABC দিয়ে ছেড়ে রেখেছি, এই জন্যই ছেড়ে রেখেছি যে রিজিয়নটা কালো রঙের, যে সেলগুলো এখানে প্রথমে অ্যাক্টিভেট হলো, তাদেরকে বলা হয় ফেলোজেন, তাদেরকে বলা হয় ফেলোজেন। এই ফেলোজেন কি করছে, এই ফেলোজেন বাইরের দিকের ফেলেম আর ভিতর দিকে ফেলোডার্ম, খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে মাঝখানে যে লাইনটা দিয়েছি আমরা, সেটা হলো ফেলোজেন, যারা অ্যাকচুয়ালি ক্যাম্বিয়াম, এক্সট্রা স্টিলার রিজিয়নের ক্যাম্বিয়াম, ফেলোজেন। আমরা একটু মনে করে দেখো, আমরা যখন প্রথম দিন মেরিস্টেমেটিক টিস্যু পড়াচ্ছিলাম অন দ্য বেসিস অফ অরিজিন, আমরা বলেছিলাম প্রাইমারি মেরিস্টেম আর সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেম বলার সময় আমি বারবার বলেছিলাম যে কিছু ক্যাম্বিয়ামের নাম বলবো যেগুলো এখন বুঝতে পারবে না, বলেছিলাম তখন যে এই ইন্ট্রাফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ফেলোজেন, এই নামগুলো বলেছিলাম, যদি মনে না থাকে ভিডিওটা দেখবে বুঝতে পারবে। তো সেখানে বলেছিলাম যে বুঝতে পারবে না, এটা অন্য তখন পরে পড়ার সময় বুঝতে পারবে, সেই পড়ার টাইম এটা। ওকে, এখানে আরেকটা জিনিস বলা হয়নি, আমরা রিব মেরিস্টেমের কথা বলেছিলাম না, রিব মেরিস্টেম, সেই রিব মেরিস্টেম কিন্তু এখানকার যে সেলগুলো, তারা যখন ডিভাইড করছে, তারা অ্যাকচুয়ালি রিব মেরিস্টেম তৈরি করে, বা তারা রে ইনিশিয়াল বলে এক ধরনের সেল তৈরি করে। মানে তাদের জায়গাটা লম্বা লম্বা সেল তৈরি হয় প্রথমে, পরে জাইলেম ফ্লেম দিয়ে ভর্তি করে দেয় তাদেরকে বিদায় দিয়ে, যেটা বলছিলাম একটু আগে, যে জাইলেম ফ্লেম দিয়ে অ্যাকচুয়ালি ভেতরের অংশটা ভর্তি হয়। ওকে, যাই হোক, এখানে এসো। তার মানে বলতে চাইছি, এরা যখন সেল ডিভিশন করাচ্ছে কন্টিনিউ, ভিতর দিকে যে সেলগুলো দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে ফেলোডার্ম। কখনো গুলিয়ে ফেলো না, ডার্ম মানে ডার্মিস বলে বাইরে করে দিও না, তাহলে ব্যাপারটা মুশকিলের হয়ে যাবে। ফেলোডার্ম। আর বাইরের দিকে রিজিয়নে দিচ্ছে ফেলেম, সেই জন্য মাঝে লিখলাম ফেলোজেনকে। তাহলে এটা আমরা লিখলাম অ্যাকচুয়ালি, এটা আউটার সাইড লিখে রাখলাম, আউটার সাইড, আর ফেলোডার্মটা অ্যাকচুয়ালি ইনার সাইড, যেন গুলিয়ে ফেলো না। আর সেকেন্ডারি গ্রোথ লিখতে গেলে তো এগুলো লিখতে হবে। তাহলে আউটার আর ইনার রিজিয়নে গ্রোথ চলছে কন্টিনিউয়াসলি। তাহলে এখানে এটা মেরিস্টেমেটিক টিস্যু, পাশাপাশি তারা যেমন জাইলেম ফ্লেম, যেমন ক্যাম্বিয়াম জাইলেম ফ্লেম দিয়েছিল, তেমনই এরা দিচ্ছে। জাইলেম ফ্লেম দেয়নি, এরা ভিতর দিকে দিচ্ছে, বাইরের দিকে দিচ্ছে ফেলেম বলে একটি রিজিয়ন তৈরি করছে, মানে বাইরের দিকটায়, সরি এই দিকটায়।
আর ভিতর দিকে ফেলোডার্ম বলে একটি রিজন তৈরি করছে। তো এইভাবে কন্টিনিউয়াসলি তৈরি করছে, কোনো সমস্যা নাই। কিন্তু ব্যাপারটা হলো কি, এটা তো উদ্ভিদ, আমরা উদ্ভিদের ক্ষেত্রে পড়ছি। এখন যদি কন্টিনিউয়াসলি সব জায়গাগুলো এরকম ঘিরে ঘিরে পুরো কম্প্যাক্ট সেলের লেয়ার তৈরি করে দেয়, তাহলে গাছ একটি সমস্যার সম্মুখীন হবে। সেটা কি? সেটা হলো লেন্টিসেল। আমরা পড়েছিলাম স্টোমাটা, লেন্টিসেল, কিউটিকাল, এই সমস্ত কথা পড়েছিলাম। লেন্টিসেল হলো গাছের কাণ্ডের ক্ষেত্রে যে ছিদ্র থাকে সেগুলোকে লেন্টিসেল বলা হয়। আর সেই লেন্টিসেল দিয়ে লেন্টিসিউলার ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন হয়। লেন্টিসেলুলার বাষ্পমোচন আমরা পড়েছিলাম অবশ্যই। তাহলে গাছের কাণ্ডের ক্ষেত্রে এরকমের ছিদ্র থাকে। সেই ছিদ্রগুলোকে যদি এরভাবে বুঝিয়ে দিয়ে চলে যায় গাছ, তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। গাছ কিন্তু তার কাণ্ডের অংশ থেকে বাষ্পমোচন করতে পারবে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আমরা বলেছিলাম যে উদ্ভিদের জন্য কিন্তু অক্সিজেন ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই। আমাদের প্রাণীদের ক্ষেত্রে রক্ত বা লসিকা যেমন অক্সিজেন ট্রান্সপোর্ট করে নিয়ে যায়, তেমন কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এরকম ট্রান্সপোর্টের সিস্টেম নেই। যে যার বাবা তুই নিজে নিজে কাজ কর। তাহলে পাতা যখন স্টোমাটা দিয়ে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান চালাচ্ছে, কাণ্ডকে তার দায়িত্ব নিজেকেই নিতে হবে। এমন নয় যে পাতা সেখান থেকে অক্সিজেন নিয়ে কাণ্ডকে সাপ্লাই দিয়ে দেবে, মানে এরকম হবে না। মানে লিফ রিজিয়ন থেকে যে স্টোমাটা থ্রু দিয়ে অক্সিজেন ঢুকবে বা কার্বন ডাইঅক্সাইড বেরোবে বা ঢুকবে, যা করবে দিয়ে এসে কাণ্ডকে সাপ্লাই দেবে, এসব হয় না। মানে আমরা যেমন রক্তের মাধ্যমে আমরা অক্সিজেন সাপ্লাইয়ের কথা পড়ি প্রাণী কোষের ক্ষেত্রে, তেমন কিন্তু উদ্ভিদ কোষে তেমন কোনো সিস্টেম নাই। তার মানে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। প্রতিটা সেলের তো রেসপিরেশন করতে হয় নাকি, এটা তো জানি আমরা। শ্বসন এমন একটি ঘটনা প্রত্যেকটা সেলকে করতে হয়। প্রত্যেকটা সেলের মাইটোকন্ড্রিয়া তো সেই জন্যই আছে, নাহলে তো এক জায়গাকার সেলের মাইটোকন্ড্রিয়া থাকতো, বাকিদের থাকতো না। প্রতিটা সেলের মাইটোকন্ড্রিয়া আছে, যেহেতু এনার্জিও ট্রান্সফার করা যায় না। এনার্জিকে বয়ে নিয়ে বেড়াবো এমন হয় না যে পাতায় এনার্জি তৈরি করলো, সেই এনার্জি নিয়ে গেলো চল কাণ্ডে কাজ করবি, এমন হয় না। কাণ্ডে রিজনের সেল সে এনার্জি নিজেই তৈরি করবে আর সে নিজের কাজে লাগাবে। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো কী বলতে চাইছি? সেই জন্যই তো প্রত্যেকটা সেলে মাইটোকন্ড্রিয়া আছে, কারণ প্রত্যেকটা সেলই তার নিজের এনার্জি তৈরি করছে। তার মানে প্রত্যেকটা সেলের অক্সিজেন লাগবে নিজের। আর উদ্ভিদ তার নিজের অক্সিজেনের ব্যবস্থা নিজেই করে। আশা করি বোঝাতে পেরেছি। তার মানে এখানে গোদা বাংলা হলো কিছু কিছু রিজনকে ফাঁকা রেখে যা, বাবা যা করছিস কর, কিছু কিছু রিজনকে ফাঁকা রেখে যা। আর সেটাই হবে পরবর্তীকালে লেন্টিসেল। কাণ্ডের যে ছিদ্র সেগুলো লেন্টিসেল। মানে এটা হলো এরকম যে আমরা এখানে যদি একটু মুছে দিই, এটা হলো এরকম যে গাছের যখন কন্টিনিউয়াসলি গ্রোথ চলছে, সাপোজ আমরা এরকম সব মানে সেলের লাইনিংগুলো অত দেখাতে পারছি না, সেলেকে বেশি টাইম লেগে যাবে। আমরা দেখাচ্ছি যে কিছু কিছু জায়গায় এই যে যত সেল ডিভিশন চলছে এগুলো সব সেল, মানে টাইম লাগবে, এগুলো সব সেল আর কি। এইভাবে সেল যখন করছে, কিছু কিছু রিজিয়ন আছে যে রিজিয়নগুলো কিন্তু অ্যাকচুয়ালি সেই রিজিয়নগুলো কিন্তু সেল ডিভিশন করলো না। কিছু কিছু অংশ, অল্প কিছু অংশ ফাঁকা রেখে দিয়ে চলে গেল, যেটা পরবর্তীকালে লেন্টিসেল হবে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো এই রিজিয়নগুলো ফাঁকা রাখলে একটা সুবিধা, যেমন ট্রেন লাইনের যখন লাইনগুলো পাতা হয়, পাতগুলো, তখন মাঝে গ্যাপ রাখা হয়। আমরা ফিজিক্সে খুব ভালো করে পড়েছি বা ফিজিক্যাল সায়েন্সেও পড়েছি যে দুটো রেল লাইন পাতার সময় মাঝে একটা গ্যাপ রাখা হয়। তার কারণ যখন ট্রেনটা যাবে তখন পাতগুলো উত্তপ্ত হবে, ফলে এই একটু যেটা বাড়বে সেই বাড়াটা এখানে গ্যাপটা পূরণ করবে। আর যদি এই গ্যাপটা না রাখা হতো তাহলে ট্রেন লাইনটা ছিটকে বেরিয়ে যেত, পড়েছি আমরা ফিজিক্যাল সায়েন্সে। তো এই বিষয়টা এখানেও আছে, সেটা হলো এই গ্যাপগুলো আছে বলে পরবর্তীকালে যখন হিউজ গ্রোথ চলছে ভেতরে, তখন তারা ফেটে ফুটে এদিক ওদিক বেরিয়ে পালায়নি, তারা গ্যাপটা দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছে আপাতত, পরে আবার লেন্টিসেল ফর্ম করে নেবে। তো এই বিষয়গুলো কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। এখন আমরা গাছের ক্ষেত্রে বার্ক বা ওই ছাল বলে যেটা পাই আর কি, মোটা অংশ, একটা মোটা গাছের ক্ষেত্রে যে বাইরের দিকে মোটা ছাল পায়, সেই ছালের অংশটা ম্যাক্সিমামে কিন্তু এই ফেলেমকে নিয়ে রয়েছে। আউটার রিজিয়নে বলেছিলাম ফেলেম, এই ফেলেমটা পরবর্তীকালে ওই বার্ক তৈরি করে, বার্ক বা গাছের ছাল তৈরি করে। ওকে, তারপরে তাহলে ফেলোজেনটা রইলো আর ফেলোডার্মটা রইলো তার ভিতরে। তার মানে কন্টিনিউয়াসলি সেল ডিভিশন করার অপশান রয়ে গেল। গাছটা যতদিন তার গ্রোথ চালাবে, সেকেন্ডারি গ্রোথ চালাবে, ততদিন পর্যন্ত গাছটা বাইরের দিক থেকে তারা মেকআপ দিতে পারবে। তো এই মোটামুটি সেকেন্ডারি গ্রোথ। এরপর দেখো একটা জিনিস আমি বলে দিই, সেটা হলো এটা কর্টেক্স রিজিয়ন ছিল, কর্টিক্যাল রিজিয়ন বা কর্টেক্স রিজিয়ন, প্যারেনকাইমা টিস্যু দিয়ে আছে। যত বেশি পরিমাণে সেল ডিভিশন হবে তত জাইলেমের পরিমাণ বাড়তে থাকবে, এরপরে আরও বাড়তে তত কর্টিক্যাল রিজিয়নকে ঠিলতে থাকবে বা কর্টিক্যাল রিজিয়নকে আস্তে আস্তে বিদায় দিয়ে সেই জায়গায় রিপ্লেস হবে জাইলেম আর ফ্লেম দিয়ে। তো জাইলেম বরাবরই যেহেতু মাঝখানে থাকার অভ্যাস, তা জাইলেম মাঝখানেই থাকবে।
যতই বাড়ুক না কেন তার পাশে আসবে ফ্লেমের রিং। এরপর বাড়তে বাড়তে যত দূরেই যাক না কেন মাঝখানের গোটা অংশ আসবে জাইলেম, তারপরের অংশ ফ্লেম, তাতে কর্টেক্স থাকুক আর না থাকুক, তাতে বাকি আর কেউ থাকুক না থাকুক, কিন্তু মাঝখানের রিজিয়নে জাইলেমই থাকবে। গাছের আবারও শেষ পর্যায়ে বলছি, গাছের ক্ষেত্রে আমরা বড় গাছের ক্ষেত্রে কেটে যে চকলেট কালারের যে ডার্ক কালারের অংশটা পাই সেটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি জাইলেম এবং সেটা আলটিমেট উড তৈরি হয়। এটা গাছের উদ্দেশ্যই তাই থাকে, গাছটাকে স্টেবিলিটি দেওয়া, আর সেটাই কন্টিনিউয়াসলি জাইলেম করে দেয়। ওকে, তো এই মোটামুটি গাছের সেকেন্ডারি গ্রোথ বা গৌণ বৃদ্ধি। আশা করি বুঝতে পেরেছো। অনেকটা বড় ভিডিও, একটু ধৈর্য ধরে দেখলে একবারই বুঝতে পারবে, আর না মন থাকলে অনেকবার দেখেও বুঝতে পারবে না। তো যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। লাইক কমেন্ট তো করছোই, শেয়ারও করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশে নোটিফিকেশন বেলটাকেও অন করে রেখো।